আসসালামু আলাইকুম, স্বাগত বৈশাখী সংবাদে। আপনাদের সাথে আছে আমরা দুজন, আমি সাদিয়া খন্দকার এবং আমি আনোয়ারুল মোর্শেদ। শুরুতেই ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ সংবাদ শিরোনাম। কবি নজরুলের চেতনায় দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার চেষ্টা করছে সরকার। নজরুল জন্ম জয়ন্তীতে বাংলাদেশ ভারত যৌথ আয়োজনের উদ্বোধন। দ্রুততম সময়ের মধ্যে তিস্তা চুক্তি স্বাক্ষর হবে। সেপ্টেম্বরে ছিটমহল বিনিময়ের বিল উঠছে লোকসভায়, জানালেন ভারতের আইনমন্ত্রী। সাহারা মাতৃভূমি উন্নয়ন কর্পোরেশন নামে বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে সাহারা ইন্ডিয়া পরিবার। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে খুন ও নির্যাতন বাংলাদেশে মানবাধিকারের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা, মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিপোর্ট। এবং আটক নেতাদের মুক্তি দিয়ে সংলাপে বসার পরিবেশ সৃষ্টির আহ্বান বিএনপি, জামায়াতের সঙ্গ ছাড়া পরামর্শ আওয়ামী লীগের। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে 3 বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি আয়লা দুর্গত প্রায় 40 লাখ মানুষ। এবারে বিস্তারিত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 113তম জন্মজয়ন্তী এবং বিদ্রোহী কবিতার 90 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে দুদিনের অনুষ্ঠানমালার। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কবি নজরুলের স্বপ্নের দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ভারতের আইনমন্ত্রী সালমান খুরশিদ দুদেশের সম্পর্ক উন্নয়নে নজরুলের প্রদর্শিত পথ অনুসরণের আহ্বান জানান। বিস্তারিত তাওহিদ মিথুনের রিপোর্টে। আসন আরো সাথে দিয়া উঠিয়াছি চির বিস্ময়, আমি বিশ্ব বিধাত্রী। বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে 2 দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কবিতার 90তম বর্ষ পূর্তি অনুষ্ঠানে শুভ বলেন, কবির ব্যক্তি জীবন এবং সৃষ্টিকর্মের প্রকাশ পেয়েছে অসাম্প্রদায়িক জাতীয়তাবোধের চেতনা। নজরুলের আকাঙ্ক্ষা পূরণ করে শোষণ বঞ্চনা মুক্ত দেশ গড়ে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা বলেন প্রধানমন্ত্রী। দারিদ্র্যের বেড়াজাল ভেঙে আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়তে, যার স্বপ্ন দেখেছিলেন আমাদের জাতীয় কবি নজরুল এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে বাংলাদেশে সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে, মানুষের বৈষম্য থাকবে না, নারী তার প্রাপ্য অধিকার ভোগ করতে পারবে, সকল ধর্মের মানুষ মিলেমিশে বাস করবে, সমাজ থেকে অশান্তি দূর হবে। আসুন আমরা সকলে মিলে সেই বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করি। নজরুলের সমগ্র রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে এ ব্যাপারে সরকারের সহযোগিতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। কেবল ভাষা সংস্কৃতি নয়, জীবনের প্রায় সকল ক্ষেত্রে নজরুল ভাবনা আমাদের অনুপ্রাণিত করে। অনেকে হয়তো মনে করেন যে আমরা আজকের দিনটি শুধু নজরুলের জন্মদিন পালন করব বা বিদ্রোহী কবিতা পালন করব আর তারপরে বোধহয় তাকে ভুলে যাব, তা কিন্তু না। অনুষ্ঠানের বিশেষ অতিথি ভারতের আইন, বিচার ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী সালমান খুরশিদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ককে শক্তিশালী ও বহুমুখী করে গড়ে তুলতে হবে। India is committed to building a strong and multifaceted partnership with Bangladesh and to addressing all issues in a constructive and positive spirit. পরে কবি নজরুলের লেখা গান আর কবিতা পরিবেশন করা হয় অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অতিথিরা মনোজ্ঞ এই পরিবেশনা উপভোগ করেন। তাওহিদ মিথুন, বৈশাখী নিউজ, ঢাকা। অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার আহ্বানের মধ্য দিয়ে উদযাপিত হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 113তম জন্মজয়ন্তী। সকালে কবির মাজারে পুষ্পার্ঘ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। কবির মাজারে ফুলের শ্রদ্ধা জানান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। সেখানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কবি পরিবারের সদস্যরা। শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট।
বাঙালির হাতে একই সঙ্গে তিনি তুলে দিয়ে গেছেন প্রেমের ফুল আর দ্রোহের ফুলকি। কবির জন্ম জয়ন্তীতে তাই তো ভোর হতেই ফুলে ফুলে ছেয়ে গেছে কবির সমাধি। সর্বস্তরের মানুষ ফুলের শ্রদ্ধা জানান জাতীয় কবির জন্মদিনে। তারা জানান এ প্রজন্মের মধ্যে কবি প্রেমের সঠিক বীজ বুনে দিতে হবে আমাদেরকেই। নজরুলের জীবনাদর্শ, নজরুলের স্বপ্ন, এগুলোর সাথে নতুন প্রজন্মকে সংযুক্ত করার দায়িত্ব ছিল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, আমাদের শিক্ষকদের, আমাদের অভিভাবকদের, আমরা যারা অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছি। তা আমি আশা করব নতুন প্রজন্মকে নজরুল মনস্ক করে গড়ে তুলব। নজরুল মনস্ক হলেই নজরুলের চিন্তা চেতনা তারা ধারণ করতে পারবে। বাংলাদেশ নাম, এই নামটা কিন্তু নজরুল বারবার ব্যবহার করেছেন। বাংলাদেশ বন্দনা তিনি করেছেন। এখান থেকে বোধহয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। রবীন্দ্রনাথও বাংলাদেশ বলেছেন বারবার। এটি খুব একটি চমৎকার সাদৃশ্য দুজনের মধ্যে। ১১২ বছর আগে 1884 সালের এই দিনে পশ্চিম বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে মা জাহেদা খাতুন ও বাবা কাজী ফকির আহমেদের ঘর আলোকিত করে আসেন কাজী নজরুল ইসলাম। কবি পরিবারের সদস্যও জানান কবির জীবন ও কর্মের বিভিন্ন দিকের কথা, যা আজও তাদেরকে উজ্জীবিত করছে জীবন বোধে এবং আজীবন তাদের কাছে যা এক পাথেয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে নজরুলের সৃষ্টিকর্ম এবং তার অসাম্প্রদায়িক চেতনা আমাদের সকলের পৌঁছানোর একটা দায়িত্ব, এবং সরকারি বেসরকারি ভাবে এই কাজটা আমরা অনেকেই করে যাচ্ছি, অনেক প্রতিষ্ঠান করছে। 1976 সালের 29 আগস্ট তৎকালীন পিজি হাসপাতালে মারা যান মানবতা ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম। কবির ইচ্ছা অনুযায়ী জাতীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে। শানাজ ইয়াসমিন, বৈশাখী নিউজ, ঢাকা। দ্রুততম সময়ের মধ্যে তিস্তা চুক্তি স্বাক্ষরের চেষ্টা করছে ভারত সরকার। ঢাকা সফররত সেদেশের আইন বিচার ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী সালমান খুরশিদ শুক্রবার বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা জানান। এ সময় তিনি আরও জানান, দুই দেশের সীমান্তবর্তী ছিটমহল বিনিময়ের জন্য সেদেশের সংবিধান সংশোধনের বিল আগামী সেপ্টেম্বরে লোকসভার অধিবেশনে উঠতে পারে। এমআর ইসলাম মানিকের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে সালমান খুরশিদ যখন সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে বসেন, তখন তার পাশে উপস্থিত ছিলেন ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বকারী আরো 3 জন সাংসদ। তারা সবাই জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ভারত সরকারের যে কোনো অঙ্গীকার সে দেশের সব রাজনৈতিক দলের অঙ্গীকার। তাই তিস্তা চুক্তি না হওয়া, 3 বিঘা করিডোর তথা ছিটমহল বিনিময়ে সংবিধান সংশোধনের বিল পাশ না হওয়ার কোনো কারণ দেখেন না তারা। Next session will begin after the presidential election is over, and so next session will probably be sometime in the beginning of September and will go on for at least a month, and then we have a winter session. So I hope that all the background work that needs to be done on preparing ground for this will be done. सरकारें अलग-अलग हुई हैं, अलग-अलग पार्टियों की सरकारें हुई हैं, सभी नेशन की सरकारें बनी हैं, लेकिन सबकी फॉरेन पॉलिसी। সালমান খুরশিদ জানান, গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ঢাকা সফরের মাত্র 20 দিন আগে তিনি পানি সম্পদ মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে বদলি হন। তিনি বলেন, এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে হয়তো ভিন্ন কিছু হতো। তারপরেও চুক্তি বাস্তবায়নে তার সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুদেশের ক্ষমতাসীন সরকারের মেয়াদ যে কমে আসছে সে বিষয়টিও তারা মাথায় রাখছেন। Why these incidents happen, what provokes these incidents, etc. But whatever be the nature of the background, the incident itself is unacceptable and extremely regrettable. সীমান্ত হত্যা বন্ধে ভারতে বাংলাদেশি টিভি চ্যানেল চালুর ব্যাপারে সে দেশের সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত না হওয়ায় হতাশা প্রকাশ করেন সালমান খুরশিদ। তবে তিনি আশা করেন পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমআর ইসলাম মানিক, বৈশাখী নিউজ, ঢাকা। সাহারা মাতৃভূমি উন্নয়ন কর্পোরেশন নামের একটি নতুন কোম্পানি গঠনের মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু করছে সাহারা ইন্ডিয়া পরিবার। শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন কোম্পানি চেয়ারম্যান সুব্রত রায় সাহারা। কোম্পানিটি বাংলাদেশের টাউনশিপ বিজনেস, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন সহ বিভিন্ন খাতে প্রাথমিকভাবে $130 মিলিয়ন বিনিয়োগ করবে। ফারাহ হোসেনের রিপোর্ট। প্রথমবার বাংলাদেশে এসে শ্রদ্ধা জানালেন এদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি। এদেশেরই পতাকার রং লাল সবুজ আর রাষ্ট্রভাষা বাংলাকে বিবেচনায় রেখেই নতুন এই লোগো উন্মোচন।
যার মধ্য দিয়ে যাত্রা শুরু হলো সাহারা মাতৃভূমি উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের। সাহারা ইন্ডিয়া পরিবারের প্রধান সুব্রত রায়ের ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কোম্পানির দায়িত্ব দেওয়া হলো নবনিযুক্ত সিইও শেখ ফজলে ফাহিমকে। আমি সত্যি খুব বেশি গর্বিত হয়েছি বাঙালি হয়ে। এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করলেন উপমহাদেশের বিশাল শিল্পগোষ্ঠীর কর্ণধার সুব্রত রায় সাহারা। জানালেন, শুধুমাত্র আবাসন প্রকল্পই নয়, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন সহ নাগরিক সুবিধার বিভিন্ন খাতে বিনিয়োগ করবে সাহারা মাতৃভূমি উন্নয়ন কর্পোরেশন, যেটা করিব 125 মিলিয়ন US ডলার থেকে শুরু হয়। কক্সবাজার, চিটাগাং, এসব প্রস্তাব আমাদের কাছে আছে। বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে এরকম একটি চ্যালেঞ্জ নিয়ে কতটুকু আশাবাদী তিনি এমন প্রশ্নের জবাবে বললেন, শুধু কাজ ছাড়া আর কিছুতেই আগ্রহ নেই তার। প্রোডাক্টিভিটি বুঝি, আর কিছু জানতে চাই না, আর কিছু মধ্যে মাথা ঘামাতে চাই না। এদেশে বিভিন্ন প্রকল্পে দেশীয় পণ্য ব্যবহার করা হবে বলেও জানান তিনি। এছাড়া সাহারা ইন্ডিয়া পরিবার বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর করবে বলেও আশা প্রকাশ করেন সুব্রত রায় সাহারা। ফরাহ সাইন, বৈশাখী নিউজ, ঢাকা। বাংলাদেশে মানবাধিকারের জন্য সবচেয়ে বড় সমস্যা হল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে খুন ও নির্যাতন। 2011 সালে বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রকাশিত প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বিচার ব্যবস্থার উপর রাজনৈতিক প্রভাব বিরোধী দলগুলোর ন্যায় বিচার পাওয়ার পথ সংকুচিত করছে। আরও জানাচ্ছেন আফরোজা আক্তার। বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে 2011 সালে হত্যা, নির্যাতন ছাড়াও ক্ষমতার অপব্যবহার, গুম, হেফাজতে মৃত্যু, অযৌক্তিকভাবে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। সামাজিক সহিংসতা, নারী ও আদিবাসীদের প্রতি বৈষম্য, এসবও বাংলাদেশে মানবাধিকারের ক্ষেত্রে অন্যতম সমস্যা বলে চিহ্নিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিপোর্টে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের 2011 সালের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে এসব কথা বলা হয়েছে। প্রতি বছর যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশিত এই প্রতিবেদনে দেশওয়ারি বিশ্বের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সরকারি পর্যায়ে দুর্নীতি এখনো একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে রয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কতজন নিহত হয়েছে তার পরিসংখ্যান প্রকাশ করেনি সরকার। গণমাধ্যম এবং স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তথ্য মতে 2011 সালে র্যাব 43 ব্যক্তিকে হত্যা করেছে। এই অভিযোগগুলো তদন্তেরও ব্যবস্থা করা হয় না, বরং অনেক ক্ষেত্রেই র্যাব সদস্যদের অব্যাহতি দেওয়া হয়। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাতে বিরোধী দলের নেতাকর্মী হত্যার ঘটনাও ঘটছে অনেক। প্রতিবেদনে গত বছর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে 30 জন নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। আর এ সবকিছুই বাংলাদেশে নিখোঁজ ও অপহরণের ঘটনা বাড়তে থাকার প্রধান কারণ বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আফরোজা আক্তার, বৈশাখী নিউজ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ 18 দলীয় জোটের আটক নেতাকর্মীর মুক্তি দিয়ে সংলাপের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা আহ্বান জানান, রাজনৈতিক সংকট দূর করতে সংঘাত না বাড়িয়ে সরকারকে বিরোধী দলের সঙ্গে সমঝোতায় আসারও পরামর্শ দেন তারা। গোলাম মোর্শেদের রিপোর্ট। দলের ভারপ্রাপ্ত মহাসচিব সহ জাতীয় নেতাদের আটকের পর চলমান রাজনৈতিক পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে সম্প্রতি দেশের মানবাধিকার পরিস্থিতির ওপর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ সময় আলোচনার জন্য সরকারকেই পরিবেশ তৈরির তাগিদ দেন বিএনপি নেতারা। প্রধান বিরোধী দলের ভারপ্রাপ্ত মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির 5 জন সদস্য, সহ সভাপতি, যুগ্ম মহাসচিব, সম্পাদক মণ্ডলীর সদস্যদের এবং 18 দলীয় জোটের 4 জন শীর্ষ নেতাকে মিথ্যা মামলায় কারাগারে আটক রেখে আলোচনা কিংবা সমঝোতা আশা করা যায় না। এটা সমঝোতায় পৌঁছাতে গেলে আমাদের নেতাদের মুক্তি দিতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে গুম, হত্যা ও মামলার রাজনীতি শেষ কোথায় শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, জনগণের আস্থা হারিয়ে আত্মবিশ্বাসহীন হয়ে পড়েছে সরকার। এখনো সময় আছে, সংঘাতের পথ পরিহার করে সমাজের পথে আসে, তাহলে দেশ বাঁচবে, আপনারাও বাঁচবেন, গণতন্ত্র বাঁচবে। আর যদি সেটা না করেন, যদি সংঘাতের পথ বেছে নেন, তাহলে এর সমাধান হবে রাজপথে। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে যোগ দিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, বিএনপির আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই জাতীয় নেতাদের মিথ্যা মামলায় জড়িয়েছে সরকার। গোলাম মোর্শেদ, বৈশাখী নিউজ, ঢাকা।
যুদ্ধাপরাধের বিচার বাস্তবায়নে জামায়াতের সঙ্গ ছেড়ে বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চাইতে বললেন আওয়ামী লীগের ও মহাজোটের শরিক নেতারা। আর যুদ্ধাপরাধীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে অভিযুক্তদের গ্রেফতার করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এম শওকত আলী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব বলেন। রীতা নাহারের রিপোর্ট। বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় যুদ্ধাপরাধ বিচারের স্বচ্ছতা প্রসঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ সম্প্রতি বিভিন্ন বিদেশি অতিথিদের মন্তব্যের কঠোর সমালোচনা করেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। সেই সঙ্গে দেশে যুদ্ধাপরাধী বিচার ঠেকাতে যুদ্ধাপরাধীদের প্রকাশ্যে সমর্থন করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার দল বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চাইতে বলেন। পরিষ্কার করুন জামাতকে, আর ওই যুদ্ধাপরাধীদের গায়ে আপনারা জোর করে তাদের কাঁধে আপনারা জাতীয় ফ্ল্যাগ দিয়ে মন্ত্রী বানিয়েছিলেন, তার জন্য জোর হচ্ছে প্রয়োজনে ক্ষমা চাইতে পারবেন, তাহলে আমাদের রাজনীতিতে একটির পর একটি অবস্থান। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে মহাজোটের নেতারা বলেন, যুদ্ধাপরাধী বিচার রাজনৈতিক বিষয় নয়, দেশের অস্তিত্বের প্রশ্ন। খালেদা জিয়া যুদ্ধ অপরাধীদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করুন, হয় সম্পর্ক ছাড়বেন, না হলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ঘেরাও অভিযানে ধ্বংস হয়ে যাবে। যুদ্ধাপরাধের বিচার না হলে পরে বাংলাদেশে যে ঘটনাটি ঘটবে, যে ঘটনাটি ঘটতে অনেকে আমরা আশঙ্কা করছি, সেটি হচ্ছে বাংলাদেশ ফিরে চলে যাবে সেই অন্ধকার দিনে। তালেবান, আফগানিস্তান এখনো শেষ হয় না। আমেরিকা এখন তাদের সাথে নেগোসিয়েশন করছেন, কারণ আমেরিকার দায়িত্ব শেষ। এদিকে ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, প্রতীকী বিচার গ্রহণযোগ্য নয়, বরং প্রত্যেক যুদ্ধাপরাধীর বিচার করতে হবে। আমরা এই প্রতীকী বিচার মানি না। অবিলম্বে সকল যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ করতে হবে। তালিকা প্রকাশ করে তাদের গ্রেফতার করে কারাগারে নিতে হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি জামাত আবার ক্ষমতায় এলে কেবল বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়ায় বিপর্যয় নেমে আসবে। রীতা নাহার, বৈশাখী নিউজ, ঢাকা। পরিচালকদের শেয়ার বিক্রির হিড়িক, গুজব আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তায় পুঁজিবাজারে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। পুঁজিবাজারের বর্তমান অবস্থা সম্পর্কে এমনটাই বলছে ব্রোকারেজ হাউসগুলো। এই অবস্থায় বাজারে বড় ধরনের বিপর্যয় ঠেকাতে স্টক এক্সচেঞ্জ এবং নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রিপোর্ট শাহরিয়ার ইমনের। সপ্তাহ শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দৈনিক গড় লেনদেন নেমে আসে 300 কোটি টাকার কাছাকাছি। সেই সঙ্গে ডিএসসি সূচক কমেছে 194 পয়েন্ট। একই সময়ে মোট বাজার মূলধনের পরিমাণও 6,727 কোটি টাকা কমেছে। উচ্চ আদালতের রায় সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে এলেও বাজারে কেন এই অস্থিরতা, তাই বললেন সাধারণ বিনিয়োগকারীরা। সংখ্যা কাটেনি, তারপরে বাই হচ্ছে না, ডিরেক্টররা তো এখন বাই তেমন করছে না। আমরা এখন গুজবে আছি যে এখন কোন দিকে যাচ্ছে, তারা আবার রিড করছে। এদিকে পুঁজিবাজারে এই অবস্থার জন্য বড় বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তাকে দায়ী করল ব্রোকারেজ হাউসগুলো। সেই সঙ্গে নানা ধরনের গুজবও বিনিয়োগকারীদের শঙ্কায় ঠেলে দিচ্ছে বলে জানান তারা। আসলে মার্কেটটা ফুল রিউমার বেসড হয়ে গেছে। গুজব রটনাকারী কোন একটা গ্রুপ আছে, এবং এই গুজব রটিয়ে তারা মার্কেট থেকে ফায়দা নিচ্ছে। এই মুহূর্তে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ইনভলভমেন্ট নাই বললেই চলে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য নিয়ন্ত্রক সংস্থা আর স্টক এক্সচেঞ্জের নজরদারি বাড়ানোর উপর গুরুত্ব দিলেন বাজার বিশ্লেষকরা। বাজারের ব্যাপারে তো এখন স্ট্রিক্টলি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং স্টক এক্সচেঞ্জ আপনার মনিটরিং ইউনিটকে অত্যন্ত সজাগ থাকতে হবে। এইটা আস্থাহীনতা যদি আরো আগামী দুদিন কন্টিনিউ করে, আমার আশঙ্কা আবার একটা ধসের সম্ভাবনা রয়ে যেতে পারে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার প্রজ্ঞাপন না মানায় পরিচালকদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে তাও স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। শাহরিয়ার ইমন, বৈশাখী নিউজ, ঢাকা। লবণের দাম এক সপ্তাহে কেজি প্রতি বেড়েছে 10 থেকে 11 টাকা। অপরিহার্য এই নিত্য পণ্যটি 7 দিন আগে 21 টাকা কেজি বিক্রি হলেও এই সপ্তাহে বিক্রি হচ্ছে 32 টাকা কেজি। ভোজ্য তেল, ডিম আর মাছের দাম যথারীতি বাড়ছে। আর মৌসুমি ফলে বাজার ভরে গেলেও স্বাদ আর স্বার্থের বিস্তর ফারাক। আজ 25শে মে। 2009 সালের এই দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আইলার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় অঞ্চল। 3 বছর পরেও ঘুরে দাঁড়াতে পারেনি সে অঞ্চলের 11 জেলার প্রায় 40 লাখ মানুষ। অনেকের কপালে এখনও জোটেনি প্রধানমন্ত্রীর দেয়া গৃহ নির্মাণের টাকা, কাটেনি বিশুদ্ধ পানির সংকট। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাহবুদ আসমি। 2009 সালের এই দিনে
আচমকা ঝড় ও জলোচ্ছ্বাসে লন্ডভন্ড হয়ে যায় দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল। সরকার হিসেবেই ক্ষয়ক্ষতি হয় প্রায় ২,০০০ কোটি টাকার। এতে মারা যায় ১৯০ জন, তবে বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা ৪৫০। ৩ বছর পেরিয়ে গেলেও এখনো ঘুরে দাঁড়াতে পারেনি আইলায় ক্ষতিগ্রস্ত খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের প্রত্যন্ত জনপদ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সুন্দরবন সংলগ্ন শ্যামনগর ও আশাশুনি উপজেলার মানুষের দুর্ভোগ এখনো কমেনি। আজও এখানকার মানুষ বিশুদ্ধ পানির জন্য ছুটছে মাইলের পর মাইল। চারিদিকে নোনা পানি, আমাদেরকে পানির খুব কষ্ট, পানি দূর খুব। গরু ছিল, ছাগল ছিল, এখন আমাদের আর নেই। এখন আমাদের সংসার চলে গিয়ে খুব কষ্ট হচ্ছে। মানুষের কর্ম নেই, মানুষ এখন পথে বসেছে। প্রলয়ঙ্কারী এই জলোচ্ছ্বাসের ১৩ মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইলা দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারের গৃহ নির্মাণের জন্য ২০,০০০ টাকার সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন। কিন্তু মামলা জটিলতায় অনেকের কপালে আজও জোটেনি সেই টাকা। এছাড়া আইলা পরবর্তী যে বাঁধ নির্মাণ করা হয়েছে সেটিও নিরাপদ নয়। আইলার পরে যে বেড়িবাঁধগুলো নির্মাণ হয়েছে বা সংস্কার হয়েছে, এগুলো বর্তমান সময়ে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমাদের যে ২০,০০০ টাকার উদ্বোধন করেছিলেন সে টাকা আজও পাইনি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, গৃহ নির্মাণের টাকা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই দেয়া হবে। গৃহ নির্মাণ মঞ্জুরি যে ২০,০০০ টাকা বরাদ্দ ছিল সেটা হাইকোর্টের এক মামলার কারণে স্থগিত ছিল। বর্তমানে আদালত থেকে নির্দেশনা এসেছে, আমরা মিনিস্ট্রি থেকে এখন নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে পরবর্তী সেই কার্যক্রম ব্যবস্থা গ্রহণ। পাশাপাশি তাদের কাজের ক্ষেত্র তৈরি করার জন্য সরকার সর্বদা সচেষ্ট রয়েছে। ঘূর্ণিঝড় আইলার ৩ বছর পর এখনো স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার জন্য সংগ্রাম করে যাচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপকূলবাসী। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। গোপালগঞ্জের কাশিয়ানীর বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষক শেখ আমির হোসেনের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে হিরণ্যকান্দি গ্রামে মরহুমের বাসভবনে দিনব্যাপী কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে গরিব দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়। কুলখানিতে বৈশাখী টেলিভিশনের সাংবাদিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২১শে মে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন শেখ আমির হোসেন। মরহুম শেখ আমির হোসেনের ছেলে শেখ জাহিদুর রহমান বৈশাখী টেলিভিশনের বার্তা সম্পাদক। পর অংশগ্রহণ ও গ্রহণযোগ্যতা অর্জনে যথাযথ উদ্যোগ নেবে সরকার। বিকেলে কুমিল্লার গোমতী নদীর উপর পিসি গ্রাইডার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কথা বলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এখনই সংলাপের প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি। সততার সাথে কাজ করছে বলে ডেস্টিনির নামে অন্যরা অভিযোগ করলেও ডিস্ট্রিবিউটরদের কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন ডেস্টিনির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরাম আয়োজিত নেটওয়ার্ক মার্কেটিং বিষয়ক বিশেষ প্রশিক্ষণ ও ডায়মন্ড সেলিব্রেশন অনুষ্ঠানে এই কথা বলেন ডেস্টিনি গ্রুপের শীর্ষ কর্মকর্তারা। আরও জানাচ্ছেন সেজুদুর রহমান। দুজন নতুন ডায়মন্ডের সেলিব্রেশন ও পণ্য এবং বিপণন নিয়ে ডিস্ট্রিবিউটর ফোরামের প্রশিক্ষণের আয়োজন করে ডেস্টিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন আর রশিদ বলেন, ভালো কাজ করলে কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। ডেস্টিনি সব প্রতিবন্ধকতা অতিক্রম করে এবছর ১ কোটি মানুষের কর্মসংস্থান করবে বলে জানান তিনি। জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে এবং সেটা সম্ভব হবে যখন আমরা অন্তত ১ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারব। আমরা আমাদের লক্ষ্য অর্জনে অঙ্গীকার করব, আমরা এগিয়ে যাব এবং আমরা সত্যের পথে আছি, আমরা ন্যায়ের পথে আছি, আমরা অবশ্যই জয়ী হব। অনুষ্ঠানে ডেস্টিনির পণ্য বিপণন নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেন ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। এই সময় ডেস্টিনি 2000 লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন, দেশে প্রায় 200টি পণ্য বাজারজাত করছে ডেস্টিনি। সব পণ্যেরই পর্যাপ্ত মজুদ আছে বলেও জানান তিনি। এ সময় পণ্য বিপণনে ডিস্ট্রিবিউটরদের আরো বেশি মনোযোগী হওয়ার নির্দেশ দেন চেয়ারম্যান। আমরা আমাদের এই প্রোডাক্টগুলো কিভাবে আমরা বার্গেনিং করতে পারি সেই উদ্দেশ্যে আমাদের আজকে যেতে হবে। তাই আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি যেন আমরা বার্গেনিং করার জন্য যে পণ্যগুলো আছে, করার জন্য আমাদের স্টকে যেগুলো আছে সেইগুলোর জন্য আমরা তাড়াতাড়ি প্রদান করতে পারি। অনুষ্ঠানে ডেস্টিনি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মেজবাউদ্দিন স্বপন ও গোফরানুল হক সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেজুদুর রহমান, বৈশাখী নিউজ, ঢাকা। এবারে অর্থ ও বাণিজ্য সংবাদ। রাজধানীতে অনুষ্ঠিত হল কার্ডিয়াক জনিত রোগীদের জন্য বেসিক লাইফ শীর্ষক প্রশিক্ষণ।
রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় এই প্রশিক্ষণ পরিচালনা করে ইনস্টিটিউট অব হেলথ কেয়ার ডেভেলপমেন্ট লিমিটেড। এতে 40 জন চিকিৎসক অংশ নেন। এবারে দেশের বাইরে সংবাদ। মিশরের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় এখন পর্যন্ত এগিয়ে আছেন মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি। তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের শাসনামলের শীর্ষ দুই কর্মকর্তা আহমেদ শফিক ও আমর মুসার মধ্যে। এবারে মার্সেল খেলা সংবাদ। গ্রামীণফোন বাংলাদেশ ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে 2-0 গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণ। 12 মিনিটে ওয়াহেদ আহমেদ ও মোবারক হোসেনের সমন্বিত আক্রমণে গোল দিয়ে সাদা কালো শিবিরকে 1-0 এগিয়ে নেন মোবারক হোসেন। শেখ রাসেল গোল পরিশোধে বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। 86 মিনিটে পেনাল্টি থেকে ওকালাওনের গোলে 2-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। সংবাদের শেষ পর্যায়ে আমরা যাবার আগে ক্যাম্ব্রিজ স্কুল অ্যান্ড কলেজ সংবাদ শিরোনামগুলো জানাবো আরেকবার। কবি নজরুলের চেতনায় দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করার চেষ্টা করছে সরকার। নজরুল জন্মজয়ন্তীতে বাংলাদেশ ভারত যৌথ আয়োজনের উদ্বোধন। দ্রুততম সময়ের মধ্যে তিস্তা চুক্তি স্বাক্ষর হবে। সেপ্টেম্বরে ছিটমহল বিনিময়ের বিল উঠছে লোকসভায়, জানালেন ভারতের আইনমন্ত্রী। সাহারা মাতৃভূমি উন্নয়ন কর্পোরেশন নামে বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে সাহারা ইন্ডিয়া পরিবার। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে খুন ও নির্যাতন বাংলাদেশে মানবাধিকারের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা, মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিপোর্ট। আটক নেতাদের মুক্তি দিয়ে সংলাপে বসার পরিবেশ সৃষ্টির আহ্বান বিএনপির। জামায়াতের সঙ্গ ছাড়ার পরামর্শ আওয়ামী লীগের। অস্বাভাবিক আচরণ পুঁজিবাজারে, বিপর্যয় ঠেকাতে এসএসসির নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। লবণের দাম এক সপ্তাহে বেড়েছে কেজিতে 11 টাকা। ভোজ্য তেল, ডিম আর মাছের দামও চড়া। মিশরের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, মুসলিম ব্রাদারহুড এগিয়ে। এবং গ্রামীণফোন বাংলাদেশ ফুটবল লিগে শেখ রাসেলকে 2-0 গোলে হারালো মোহামেডান। এখনকার মতো এই পর্যন্তই। একটু পরই বৈশাখী সংস্কৃতি ও বিনোদন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত বাংলালিং বৈশাখী সংস্কৃতি বিনোদন সংবাদে। আপনাদের সাথে আছে আমি সাদিয়া খন্দকার। শুরুতেই জানিয়ে দিচ্ছি বাংলালিং সংবাদ শিরোনাম। কবি নজরুলের চেতনায় দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার চেষ্টা করছে সরকার। নজরুল জন্মজয়ন্তীতে বাংলাদেশ ভারত যৌথ আয়োজনের উদ্বোধন। জগদীপ সিং স্মরণে আলিয়াস প্যাসেজে মনোমুগ্ধকর গজল সন্ধ্যা গাইলেন শিল্পী মঞ্জুরুল ইসলাম। এবং রাজধানীতে চলছে দুদিনের মুদ্রা প্রদর্শনী, দর্শনার্থীদের শৈল্পিক আনন্দ দেবে বলছেন উদ্যোক্তারা। শুনছিলেন শিরোনাম, যাচ্ছে পুরো আয়োজনে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 113তম জন্মজয়ন্তী এবং বিদ্রোহী কবিতার 90 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে দুদিনের অনুষ্ঠানমালা। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত তাওহিদ মিথুনের রিপোর্ট। আসন আরো ছেড়িয়া উঠিয়াছি চির বিস্ময়, আমি বিশ্ব বিধাত্রী। বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে 2 দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কবিতার 90তম বর্ষপূর্তি অনুষ্ঠানে শুভ বলেন, কবির ব্যক্তি জীবন এবং সৃষ্টিকর্মের প্রকাশ পেয়েছে অসাম্প্রদায়িক জাতীয়তাবোধের চেতনা। নজরুলের আকাঙ্ক্ষা পূরণ করে শোষণ বঞ্চনা মুক্ত দেশ গড়ে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা বলেন প্রধানমন্ত্রী। দারিদ্র্যের বেড়াজাল ভেঙে আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়তে যার স্বপ্ন দেখেছিলেন আমাদের জাতীয় কবি নজরুল এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে বাংলাদেশে সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে, মানুষের বৈষম্য থাকবে না, নারী তার প্রাপ্য অধিকার ভোগ করতে পারবে, সকল ধর্মের মানুষ মিলেমিশে বাস করবে, সমাজ থেকে অশান্তি দূর হবে। আসুন আমরা সকলে মিলে সেই বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করি। নজরুলের সমগ্র রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে এ ব্যাপারে সরকারের সহযোগিতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। কেবল ভাষা সংস্কৃতি নয়, জীবনের প্রায় সকল ক্ষেত্রে নজরুল ভাবনা আমাদের অনুপ্রাণিত করে। অনেকে হয়তো মনে করেন যে আমরা আজকের দিনটি শুধু নজরুলের জন্মদিন পালন করব বা বিদ্রোহী কবিতা পালন করব আর তারপরে বোধহয় তাকে ভুলে যাব, তা কিন্তু না। অনুষ্ঠানের বিশেষ অতিথি ভারতের আইন, বিচার ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী সালমান খুরশিদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ককে শক্তিশালী ও বহুমুখী করে গড়ে তুলতে হবে। India is committed to building a strong and multifaceted partnership with Bangladesh and to addressing all issues in a constructive and positive spirit. পরে কবি নজরুলের লেখা গান আর কবিতা পরিবেশন করা হয় অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অতিথিরা মনোজ্ঞ এই পরিবেশনা উপভোগ করেন। তাওহীদ মিথুন, বৈশাখী নিউজ, ঢাকা। অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার আহ্বানের মধ্য দিয়ে উদযাপিত হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মজয়ন্তী। সকালে কবির মাজারে পুষ্পার্ঘ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। বাঙালির হাতে একই সঙ্গে তিনি তুলে দিয়ে গেছেন প্রেমের ফুল আর দ্রোহের ফুলকি। কবির জন্মজয়ন্তীতে তাই তো ভোর হতেই ফুলে ফুলে ছেয়ে গেছে কবির সমাধি। সর্বস্তরের মানুষ ফুলের শ্রদ্ধা জানান জাতীয় কবির জন্মদিনে। তারা জানান এ প্রজন্মের মধ্যে কবি প্রেমের সঠিক বীজ বুনে দিতে হবে আমাদেরকেই। নজরুলের জীবনাদর্শ, নজরুলের স্বপ্ন, এগুলোর সাথে নতুন প্রজন্মকে সংযুক্ত করার দায়িত্ব ছিল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, আমাদের শিক্ষকদের, আমাদের অভিভাবকদের। আমরা যারা অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছি, তা আমি আশা করব নতুন প্রজন্মকে নজরুল মনস্ক করে গড়ে তুলব। নজরুল মনস্ক হলেই নজরুলের চিন্তা চেতনা তারা ধারণ করতে পারবে। বাংলাদেশ নাম, এই নামটা কিন্তু নজরুল বারবার ব্যবহার করেছেন। বাংলাদেশ বন্দনা তিনি করেছেন। এখান থেকে বোধহয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। রবীন্দ্রনাথ বাংলাদেশ বলেছেন বারবার। এটি খুব চমৎকার সাদৃশ্য দুজনের মধ্যে। ১১২ বছর আগে ১৮৮৪ সালের এই দিনে পশ্চিম বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে মা জাহেদা খাতুন ও বাবা কাজী ফকির আহমেদের ঘর আলোকিত করে আসেন কাজী নজরুল ইসলাম। কবি পরিবারের সদস্যও জানান কবির জীবন ও কর্মের বিভিন্ন দিকের কথা, যা আজও তাদেরকে উজ্জীবিত করছে জীবন বোধে এবং আজীবন তাদের কাছে যা এক পাথেয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে নজরুলের সৃষ্টিকর্ম এবং তার অসাম্প্রদায়িক চেতনা আমাদের সকলের পৌঁছানোর একটা দায়িত্ব, এবং সরকারি বেসরকারি ভাবে এই কাজটা আমরা অনেকেই করে যাচ্ছি, অনেক প্রতিষ্ঠান করছে। ১৯৭৬ সালের ২৯ আগস্ট তৎকালীন পিজি হাসপাতালে মারা যান মানবতা ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম। কবির ইচ্ছা অনুযায়ী জাতীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে। শাহনাজ ইয়াসমিন, বৈশাখী নিউজ, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আরো নানান আয়োজনের খবর জানাচ্ছেন মাহমুদ শরীফ। বিদ্রোহী কবিতা প্রকাশের ৯০ বছর পূর্তি এবং কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নজরুল একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় এর সঙ্গীত সন্ধ্যার। মানবতা, প্রেম ও বিদ্রোহকে এক সূত্রে গেঁথে যে কবি মানুষের জয়গান করেছেন, তার জন্মজয়ন্তীতে ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে আয়োজন করা হয় দুদিনব্যাপী এ নজরুল উৎসবের। জাতীয় কবির লেখনী শক্তি থেকে শুরু করে তার জীবন কাহিনী তুলে ধরা হয় এসব অনুষ্ঠানে। মাহমুদ শরীফ, বৈশাখী নিউজ, ঢাকা। ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বিকেলে উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত ত্রিশালে দুরিরামপুরে নজরুল মঞ্চ অনুষ্ঠিত হয় আলোচনা সভার। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা।
উপমহাদেশের প্রখ্যাত গজল শিল্পী জগজিৎ সিং এর স্মরণে সন্ধ্যায় আলিয়াস প্রেসেজ আয়োজন করে এক গজল সন্ধ্যা। এতে জগজিৎ সিং এর গাওয়া গজল পরিবেশন করেন বিশিষ্ট গজল শিল্পী মঞ্জুরুল ইসলাম খান। মাহমুদ শরীফের আরেকটি রিপোর্ট। গজলের আবহে সন্ধ্যার শুরু, আর শুরুতেই জগজিৎ সিং এর স্মৃতিচারণ। গজল অঙ্গনে এই কিংবদন্তির অবদানের কথা তুলে ধরেন আগতরা। অনেক শিল্পী আসতে চান না, আজকে দুজন এসছেন, সেজন্য আমি তাদের অভিনন্দন জানাই এবং তারা তাদের যাত্রা সুদীর্ঘ যাত্রা সাফল্য অর্জিত হোক, সমৃদ্ধ হোক এবং আমাদের গানের জগৎ আরো সুন্দর হয়ে উঠুক। জগজিতের এসব উপহার উপমহাদেশের মানুষের কাছে অমর হয়ে থাকবে বলে মনে করেন উপস্থিত সবাই। এরপর একে একে শিল্পী মঞ্জুরুল ইসলাম গেয়ে শোনান জগজিতের গাওয়া গজল। জগজিৎ নেই, কিন্তু কীর্তি বহমান। ততক্ষণে মন্ত্রমুগ্ধ শ্রোতারা। এরই মধ্যে আলিয়াস প্রসেসের আর্ট গ্যালারিতে চলছিল শিল্পী আরিফ শাহিনের একক চিত্রকর্ম প্রদর্শনী। পুরো আয়োজনে মিডিয়া পার্টনার ছিল বৈশাখী টেলিভিশন। মাহমুদ শরীফ, বৈশাখী নিউজ, ঢাকা। মুদ্রা প্রচলনের ইতিহাস প্রাচীন হলেও মুদ্রা সংগ্রহের ইতিহাস 2000 বছরের পুরনো। আগেকার দিনে রাজা বাদশারা শখের বশে মুদ্রা সংগ্রহ করতেন, আয়োজন হতো প্রদর্শনীরও। কালের ধারায় সে প্রদর্শনীর আয়োজন হয়ে আসছে নানা রূপে, যেমনটি এবার করল শৌখিন পৃষ্ঠপোষক নিউমিসম্যাটিক কালেক্টর সোসাইটি। রাজধানীতে শুরু হওয়া দুদিনের মুদ্রা প্রদর্শনী নিয়ে বিউটি সমাদারের রিপোর্ট। রুচিশীল অভিজাত শখগুলোর মধ্যে অন্যতম মুদ্রা সংগ্রহ। খ্রিস্টপূর্ব 2000 সালে মেসোপটেমিয়া এবং প্রাচীন মিশরীয় সভ্যতায় মুদ্রার উদ্ভব ঘটে। তখন চল ছিল ব্রোঞ্জ, সিলভার, কপার বা ধাতুর তৈরি মুদ্রার। সপ্তম শতাব্দীর গোড়ার দিকে প্রথম চীনে কাগজে মুদ্রার প্রচলন শুরু হয়। ইউরোপে যার যাত্রা শুরু হয় 1700 শতাব্দীতে। বিশ্বের শৌখিন মুদ্রাপ্রেমীদের তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশিরাও। জিপিও ভবনে দুদিনের এই মুদ্রা প্রদর্শনীর আয়োজন করে নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটি। সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। দুর্লভ এসব মুদ্রা সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমাদের ইতিহাসের ছড়িয়ে ছিটিয়ে থাকা যত রকমের নিদর্শন যেখানে সেখানে আছে, সেগুলোকে তুলে ধরা আমাদের অন্যতম দায়িত্ব। নানা দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি দর্শনার্থীদের শৈল্পিক আনন্দ দেবে মনে করছেন উদ্যোক্তারা। প্রদর্শনী চলবে 26 মে পর্যন্ত। বিউটি সমাদার, বৈশাখী নিউজ, ঢাকা। এবারের কান ফেস্টিভ্যালকে কেন্দ্র করে যেন তারকাদের মিলন মেলা ফ্রান্স। 65তম উৎসবে প্রতিদিনই কান নগরীর আনন্দপুরীতে রেড কার্পেটে পা রাখছেন কোনো না কোনো তারকা। এপির সবশেষ ফটো গ্যালারি থেকে নিয়ে এসব তারকা তাদের হাইলাইটস জানাচ্ছেন এমজেড ফেরদৌস। অন দ্য রোডের স্ক্রিনিং এর জন্য টয়লেট খ্যাত রবার্ট পেটিসনের মুখ দেখেছেন কানের অভ্যাগতরা। 3 সারথীর সাথে সাদা কালো পোশাকে নজর কেড়েছেন পেটিসন বান্ধবী ক্রিস্টেন স্টুয়ার্টও। দ্য পেপার বয়ের প্রদর্শনীতে ছিলেন হলিউডের সারা জাগানো অভিনেত্রী নিকোল কিডম্যান। রাস্টেন বোনের প্রিমিয়ারে হঠাৎ হাজির সালমা হায়েক, দেখা গেল প্রিয়জনের পাশেই। কিন্তু অ্যাঞ্জেলিনা জোলিকে ছাড়া কেমন যেন খাপ ছাড়া লাগছিল ব্র্যাড পিটকে। প্যালেস দোসে পা রাখা মাত্রই সাদা আলোর ঝলকানি আর ক্লিক শব্দ অভিনেত্রী কাইলি মিনোগকে ঘিরে। এত কিছুর মধ্যেও দৃষ্টি এড়াননি খ্যাতনামা ডিজাইনার জর্জিও আর্মেনি। দ্য রুল এট দুসের প্রিমিয়ার, আর তাতে ফ্রিদা পিন্টো থাকবেন না, তা কি করে হয়? এমজেড ফেরদৌস, বৈশাখী নিউজ। ইতালির ফ্লোরেন্স নগরীতে চলছে অন্যরকম এক উৎসব। গেলোটো নামের এই উৎসবে দর্শনার্থীদের জন্য থাকছে লোভনীয় স্বাদের বিভিন্ন রকম আইসক্রিম আর ডেজার্ট। উৎসবে দর্শনার্থীর সংখ্যা 50,000 ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। মজাদার আইসক্রিমের এই উৎসব নিয়ে দেখুন হাবিবুর রহমানের রিপোর্ট। গিলাটো, মজাদার সব আইসক্রিমের পসরা। স্বাদ নিতে হাজারো আইসক্রিম প্রেমীর ভিড়। ফ্লোরেন্সের এই উৎসবে সেরা প্রোডাক্টটি নিয়ে হাজির হয়েছেন বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত 40 আইসক্রিম নির্মাতা প্রতিষ্ঠান। উৎসবে চিজ, মধু, দুধ, ডিম আর অলিভ অয়েল সহ বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করা হচ্ছে মজাদার সব আইসক্রিম। সেই সাথে রয়েছে বিভিন্ন ধরনের ডেজার্টের আয়োজন। তবে চর্বির মাত্রা কম থাকায় এগুলোকে আইসক্রিম না বলে বলা হচ্ছে গিলাটো। It's not ice cream. It's gelato. But why would you eat ice cream when ice cream is on average 28% fat and gelato is 7% fat? ইতালিতে চরম অর্থনৈতিক সংকটেও আইসক্রিমের বাজার এখনো টিকে আছে দাপটের সাথেই। দেশটির কৃষি সংশ্লিষ্ট সংস্থা কোল্ডিরেটির এক জরিপ অনুযায়ী 2011 সালে ইতালির জনগণ শুধু আইসক্রিমের পেছনেই ব্যয় করে প্রায় 315 কোটি মার্কিন ডলার। সপ্তাহব্যাপী এই আইসক্রিম উৎসব চলবে আগামী 27 মে পর্যন্ত।
ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। বাংলালিংক বৈশাখী সংস্কৃতি বিনোদন সংবাদে শেষ পর্যায়ে আমরা যাবার আগে প্রধান আয়োজনগুলো জানাবো একবার। কবি নজরুলের চেতনায় দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার চেষ্টা করছে সরকার। নজরুল জন্মজয়ন্তীতে বাংলাদেশ ভারত যৌথ আয়োজনের উদ্বোধন। জগজিৎ সিং স্মরণে আলিয়াস মেসেজে মনোমুগ্ধকর গজল সন্ধ্যা গাইলেন শিল্পী মঞ্জুরুল ইসলাম। এবং রাজধানীতে চলছে দুদিনের মুদ্রা প্রদর্শনী, দর্শনার্থীদের শৈল্পিক আনন্দ দেবে বলছেন উদ্যোক্তারা। বাংলালিংক বৈশাখী সংস্কৃতি বিনোদন সংবাদ এই পর্যন্ত। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।